সব এমএলএ একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। বিধানসভা নির্বাচনে ভারতের এমন একটি রাজ্যের কথা বলছি যেখানে এই মুহূর্তে সংবিধান বলছে এক কথা আর ক্ষমতায় বসে থাকা মানুষটি বলছেন সম্পূর্ণ উল্টো কথা। এদিকে আজ ভারতে অস্থিতিশীল পরিবেশ ঠেকাতে নরেন্দ্র মোদী কঠিন একটি সিদ্ধান্ত নেন। পদত্যাগের ঘোষণা দিয়ে ভারতের তুলপাড় পরিস্থিতি করেন। অন্যদিকে মমতা ব্যানার্জিও অ্যাকশন নিচ্ছে, তালাপতি বিজয় নতুন খেলা শুরু করে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে আজ। এ নিয়ে জয়ী প্রার্থীদের সাথে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই জানা যাবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একটা রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। সিনেম্যাটিক কায়দায় তামিলনাড়ুর রাজনীতিতে অভিযোগ হওয়া থালাপতি বিজয়ের সামনে এখন অগ্নি পরীক্ষা। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হলো সরকার গঠনে বাধার মুখে পড়েছে বিজয়ের দল টিভিকে। এরই মধ্যে কলকাতায় এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গেরুয়া শিবিরের খবর, ওই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও পরিষদীয় দলনেতা চূড়ান্ত করা হবে। সবাই ভাবছিল মমতা এবার পদত্যাগ করবেন, কিন্তু উল্টো ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংবাদ সম্মেলনে এলেন, তার চোখে পরাজয়ের ছায়া নেই, বরং আছে এক আহত বাঘিনীর ক্রোধ। মমতা ব্যানার্জির নির্বাচনে পরাজিত হয়েও বাঘিনীর মতো গর্জন দিচ্ছে। আজকে তালাপতি বিজয়ের অ্যাকশনে নরেন্দ্র মোদী কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং পদত্যাগের সিদ্ধান্ত দেখে ভারতের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, মমতা ব্যানার্জির নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই অ্যাকশনমূলক অনেক বক্তব্য দিচ্ছে এবং সে পদত্যাগ করবে না বলে সরাসরি নরেন্দ্র মোদীকে আলটিমেটাম দেয়, হুঁশিয়ারি দেয়। আজকে দেখতে পারি রাজপথে কঠিন পরিস্থিতি হয় মমতা ব্যানার্জির অ্যাকশনে, অন্যদিকে নরেন্দ্র মোদীর পদক্ষেপে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অবস্থা এবং ভারতের অবস্থা সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গে সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়া বিজেপি। এরই মধ্যে কলকাতায় এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গেরুয়া শিবিরের খবর, ওই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও পরিষদীয় দলনেতা চূড়ান্ত করা হবে। যদিও কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরেও চলছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীকেই বেছে নিতে পারে পদ্ম শিবির। শুক্রবার সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে নতুন মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুরোধ জানাবেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে মেয়াদ শেষ হয় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। নতুন সরকারের শপথ পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য কেউ না থাকায় রাজ্যপালের হাতেই থাকবে শাসনভার। এদিকে বিধানসভা ভেঙে দিলেও নিজেকে সাবেক বলতে নারাজ মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজের পরিচয়ে এখনো লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপির ভোট লুট এবং নির্বাচন কমিশনের ভূমিকায় প্রতিবাদ স্বরূপ পদ থেকে ইস্তফা দেননি মমতা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সঙ্গে অবিচার করা হয়েছে, এই কথা নিজের সমর্থকদের বোঝানোর জন্যই এমনটা করেছেন তৃণমূল নেত্রী। এমন অবস্থায় রাজ্য জুড়ে একটা অস্থিরতাও বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীও। আজ তামিলনাড়ুর প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি রাস্তা যেন এক অদ্ভুত আলোয় ঝলমল করছে। সেই আলোর নাম থালাপতি। সেই আলো আজ দ্রাবিড় রাজনীতির দীর্ঘ 50 বছরের দ্বৈত আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। হ্যাঁ, থালাপতি বিজয় সিনেমার নায়ক থেকে রাজনীতির নায়কে পরিণত হয়েছেন। তার নতুন দল তামিলাগা বেত্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। মাত্র 2 বছরের যাত্রায় 234 আসনের তামিলনাড়ুর বিধানসভায় 107টি আসন জিতে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে। আর তিনি নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী ইস্ট এই 2 আসন থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। পেরাম্বুরে 1.5 লক্ষাধিক ভোটের ব্যবধান, ত্রিচিতে 27,000-এর বেশি। এ যেন সিনেমার ক্লাইম্যাক্স, কিন্তু এবার পর্দা নয়, বাস্তবের রাজনীতি। চেন্নাইয়ের রাস্তায় আজ রাকে আতশবাজি ফাটছে, হাজারো কণ্ঠে গুঞ্জরিত হচ্ছে থালাপতি স্লোগান। মানুষের চোখে উল্লাসে ভরা হাসি, কেউ কেউ কাঁদছে আবেগে। এটা শুধু নির্বাচনের ফল নয়, তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের শুরু। একটা সময় ছিল যখন তামিলনাড়ুর রাজনীতি মানেই ছিল শুধু 2টি নাম, ডিএমকে আর AIADMK, করুণানিধি আর MGR, তারপর স্টালিন আর পলানিস্বামী।
দ্রাবিড় আন্দোলনের উত্তরাধিকারী এই দুই দলের দ্বৈত শাসন চলে এসেছে দশকের পর দশক, টানা 50 বছর। কিন্তু 2026 সালের 23শে এপ্রিল যখন ভোটাররা ইভিএমে বোতাম টিপলেন, তখনই ইতিহাস লেখা শুরু। 4 মে গণনার দিন যখন ফলাফল বেরোতে শুরু করলো, পুরো দেশ চমকে উঠল। টিভিকে একাই 107 আসন ছুঁয়ে গেল, ডিএমকে নেমে গেল 60-এর কাছাকাছি, এআইএডিএমকে 45 থেকে 50-এর মধ্যে। আর সবচেয়ে বড় চমক, মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নিজের কোলাথুর আসনেই হেরে গেলেন। এ যেন এক অলৌকিক ঝড়। ভোটার টার্নআউট রেকর্ড 85% ছাড়িয়ে গিয়েছিল। যুবকরা, শ্রমিকরা, মহিলারা সবাই নতুন কিছুর অপেক্ষায় ছিলেন, আর থালাপতি বিজয় সেই নতুনের প্রতীক। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? চলুন ফিরে যাই শুরুর দিকে। 2024 সালের 2রা ফেব্রুয়ারি চেন্নাইয়ের এক সাধারণ মঞ্চে দাঁড়িয়ে থালাপতি বিজয়, গিলি, থুপাক্কি, মার্শাল, লিওন, বিগিল, মাস্টার এমন সব ব্লকবাস্টার ছবির নায়ক, যার ফ্যান ফলোয়িং পুরো দক্ষিণ ভারত জুড়ে, তিনি ঘোষণা দিলেন, আমি রাজনীতিতে আসছি। দলের নাম তামিলাগা বেতরি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। কেউ হেসেছিলেন, কেউ বলেছিলেন আর এক অভিনেতার রাজনীতি। কিন্তু বিজয় কখনোই সাধারণ ছিলেন না। তার ছবির মতোই তার রাজনীতি ছিল সরল, সাহসী, জনগণের কথা বলা। কোনো জোট নয়, 234 আসনেই একা লড়াই। কোনো পুরনো নেতা নয়, নতুন মুখ। যুবকদের কর্মসংস্থান, মহিলাদের জন্য মাসে 2500 টাকা, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতিমুক্ত শাসন, এটাই ছিল তার ম্যানিফেস্টো। তিনি কখনো বড় মঞ্চ চাননি, চেয়েছিলেন সরাসরি মানুষের কাছে যেতে, রাস্তায় হেঁটে, চায়ের দোকানে বসে, অটো চালকদের সঙ্গে কথা বলে, শ্রমিকদের কষ্ট শুনে। তার ভাষণে কখনো ঘৃণা ছিল না, ছিল শুধু আশা। আমরা একসাথে তামিলনাড়ুকে নতুন উচ্চতায় নিয়ে যাব, এই কথাই ছিল তার অস্ত্র। জনগণ বুঝেছিল এই নায়ক সত্যিই তাদের জন্য লড়ছেন। নির্বাচনের আগে থেকেই টিভিকে সূর্য উঠতে শুরু করেছিল। যুবকরা বলছিল, এবার আমাদের থালাপতি। মহিলারা বলছিল, আমরা আশা পেয়েছি। শ্রমিকরা বলছিল, এই প্রথম কেউ আমাদের কথা শুনছে। বিজয়ের ফ্যান ক্লাবগুলো, যারা এতদিন সিনেমা হলে চিৎকার করত, আজ তারাই রাস্তায় নেমে প্রচার করছিল। পেরাম্বুরের শিল্পাঞ্চলে, তিরুচিরাপল্লীর শিক্ষাকেন্দ্রে, কোয়েম্বাটুরে টেক্সটাইল মিল এলাকায়, সব জায়গায় তার প্রভাব পড়ল। এমনকি তার ড্রাইভারের ছেলেও একটা আসনে জিতলেন। 4 মে গণনার দিন প্রথম রাউন্ডের ফল বেরোতেই ছবি স্পষ্ট। পেরাম্বুরে বিজয়ের লিড 1.5 লক্ষের ওপরে, ত্রিচিতে 27,000-এর বেশি। চেন্নাই, কাঞ্জিপুরম, ভেলোর, সালেম সব জায়গায় টিভিকে সূর্য। ডিএমকে শিবিরে নীরবতা, এআইএডিএমকে নেতারা অবাক। জনগণের উল্লাসে রাস্তা ভরে গেল। চেন্নাইয়ের মেরিনা বিচে মানুষ বলছে, থালাপতি এসেছেন, ইতিহাস গড়েছেন। টিভিকে এখন সরকার গঠনের দ্বার প্রান্তে। 107 আসন নিয়ে তারা সবচেয়ে বড় দল। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118 আসন, এখনও 11 আসন কম। কিন্তু ছোট দল ও নির্দল প্রার্থীদের সঙ্গে কথা বলে সরকার গঠন করতে পারে টিভিকে। তারা জানিয়েছে, আমরা একা লড়েছি, একা সরকার গড়তে চাই, কিন্তু জনগণের স্বার্থে জোট করলে তাতে সমস্যা নেই। এই জয়কে অনেকে বলছেন এমজিআর 2.0। 1977 সালে এমজিআর যেভাবে সিনেমার জনপ্রিয়তাকে রাজনীতিতে রূপান্তরিত করেছিলেন, ঠিক তেমনই বিজয়। কিন্তু পার্থক্য আছে। এমজিআর ছিলেন অভিজ্ঞ, তার পেছনে ছিল এআইএডিএমকে নামক শক্তিশালী কাঠামো। বিজয় শুরু করলেন শূন্য থেকে, কোনো পুরনো দল নয়, নতুন দল। কোনো জাতিভিত্তিক রাজনীতি নয়, শুধু তামিলাগা। তার জীবন সংগ্রামের, ছোটবেলায় বাবার সঙ্গে সিনেমায় কাজ করা, তারপর নিজের লড়াই। প্রতিটি ছবিতে তিনি সাধারণ মানুষের নায়ক, আজ রাজনীতিতেও তাই। অভিনেতা সুরিয়া বলেছেন, বিজয় ভাইয়ের এই জয় তামিল সিনেমা ও রাজনীতির জন্য গর্বের। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একটা রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নেয় বিজেপি। আর এই নির্বাচনের ফলাফল এখন শুধু কলকাতা বা দিল্লির আলোচনার বিষয় না, এই ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশেও। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন, এমনকি সাম্প্রদায়িক কর্মকাণ্ডের উপরেও। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই নির্বাচনে মমতা ব্যানার্জির হারটা ছিল ভয়াবহ। 294 আসনের মধ্যে বিজেপি জিতেছে 207টিরও বেশি আসনে, আর তৃণমূল নেমে গেছে মাত্র 80 আসনের আশেপাশে। শুধু দল না, মমতা ব্যানার্জি নিজেও তার নিজের আসনে হেরে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই মমতা ব্যানার্জি কয়েক বছর আগেও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন, তিনি হঠাৎ কিভাবে ধসে পড়লেন? এবং এই যে হুমকি ধামকি দিতে দিতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এলো এই বিজেপি, এইটা পশ্চিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে কতটা সংকট তৈরি করতে পারে? এবং এ পাশে বাংলাদেশের কোনো বিষয় এই বিজেপির ক্ষমতায় আসার সাথে কানেক্টেড কিনা? চলুন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের বিষয়টা কিন্তু গত 2021 সালের নির্বাচনের সময়েই আলোচনায় ছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ অংশ থেকে বিজেপি রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল। মানে মোট 42টা লোকসভা আসনের মধ্যে 18টা পেয়েছিল তারা। ভোট পেয়েছিল 40% মতো, যেটা অনেকের মনেই প্রশ্ন তুলে দিয়েছিল যে সামনের বিধানসভা নির্বাচনে, মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হয়তো একটা বড় চমক দেখাবে। কিন্তু সে বছর বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট প্রাপ্তি বাড়লেও আসন ভিত্তিক নির্বাচনে তৃণমূলকে সে হারাতে পারেনি। সে
এবছর তৃণমূল কংগ্রেস মোট আসন পেয়েছিল 215টি আর বিজেপি পেয়েছিল 77টি আসন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2016 সালের তুলনায় বিজেপির ভোট বেড়ে গিয়েছিল প্রায় 10% মতো। সেবার বিজেপি ভোট পেয়েছিল প্রায় 38% আর তৃণমূল পেয়েছিল প্রায় 47%। মানে দুইটা প্রধান দলের ভিতরে ভোটের ব্যবধান ছিল মাত্র 10%-এরও কম, কিন্তু আসনের ব্যবধান ছিল অনেক বেশি, মানে 138টা। এর মানে এইটা প্রমাণ হয় যে আসনের দিকে পিছিয়ে থাকলেও প্রতিটি আসনেই কিন্তু 2021 সালে বিজেপি ভালো পরিমাণে ভোট পেয়েছিল। তাই গত 5 বছরে বিজেপি তার ভোটের পরিমাণ আর একটু বৃদ্ধি করার চেষ্টা করেছে এবং 207টা আসনে এবার তৃণমূলের চাইতে বেশি ভোট পেয়ে গেছে। মানে বিজেপির পশ্চিমবঙ্গ জয় আসলে হঠাৎ করে আসে নাই, এই জয়ের মাঠ আগে থেকেই প্রস্তুত হচ্ছিল। সেই সাথে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কেন হেরে গেলেন এই জন্য আরো কিছু কারণও কিন্তু আছে। ধরেন সেগুলো দেখি। প্রথমত 15 বছরের ক্ষমতা আর এন্টি ইনকামবেন্সি, মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে একটা ক্লান্তি চলে আসে। পশ্চিমবঙ্গেও ঠিক সেটাই হয়েছে। 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে পরিবর্তনের প্রতীক হিসেবে এসেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু 2026 সালে এসে মানুষ আবার নতুন পরিবর্তন চাইতে শুরু করেছে। 2011 সালে যেই পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল সেটা এই মুহূর্তে আর ভালো ফল দিচ্ছে না। দারিদ্রতার দিক বিবেচনায় পশ্চিমবঙ্গ ভারতের এখন রাজ্যগুলোর মধ্যে একেবারে শেষ দিকে অবস্থান করে। বড় বড় বিনিয়োগ আর পশ্চিমবঙ্গে আসে না। কলকাতার বিমানবন্দর থেকে এখন আর আন্তর্জাতিক ফ্লাইটও উড়ে না। এরকম বহু জিনিস ঘটেছে যা মমতার জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে। ভারতের বিভিন্ন পত্রিকা লিখেছে যে দুর্নীতি, সিন্ডিকেট সংস্কৃতি, দলীয় প্রভাব, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের দখলদারিত্ব এইসব মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। একটা সময় মানুষ ভাবতো যে মমতা মানেই সাধারণ মানুষের নেতা, কিন্তু ধীরে ধীরে তার সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত বেকারত্ব এবং অর্থনৈতিক হতাশা। পশ্চিমবঙ্গের তরুণদের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভ ছিল চাকরি নিয়ে। শিল্পায়ন কমে যাওয়া, বড় বিনিয়োগ না আসা, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, এইসব নিয়ে ক্ষোভ বাড়ছিল। ভারতের রতন টাটা 2008 সালে পশ্চিমবঙ্গের টাটা গ্রুপের কারখানা স্থাপনের উদ্যোগ নেয় এবং সে সময় জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলায় পড়ে যায় এবং পশ্চিমবঙ্গ থেকে সে কিন্তু এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেয় এবং পরবর্তীতে তাকে সেই পরিবেশটা আর দেওয়া হয় নাই। এবং 2014 সালেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই। আর একটা দেশীয় শিল্প প্রতিষ্ঠান যখন একটা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সেইখানে বিদেশি বিনিয়োগও কিন্তু কমে যায়। এবং গত একটা লম্বা সময় ভারতের বিভিন্ন প্রদেশে যেখানে বড় বড় শিল্প গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গ এসব থেকে অনেক অনেক পিছিয়ে পড়েছে। ফলে তরুণরা বেকার থেকে গেছে, মেধাবী তরুণরা রাজ্য ছেড়ে অন্যত্র কাজ করতে চলে গিয়েছে, রাজ্যের ভেতরে অর্থনৈতিক হতাশা বেড়েছে। আর বর্তমানে ভারতের গড় মাথাপিছু আয় যেখানে $2500 বেশি, সেখানে পশ্চিমবঙ্গের আয় $2000 কম, যেটা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি কম। আর এটাই কিন্তু পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম দরিদ্র রাজ্যে পরিণত করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে আজ। এ নিয়ে জয়ী প্রার্থীদের সাথে বিকেলে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই জানা যাবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয় বাংলার রাজ্যপাল আর.এন. রবি। এতে শেষ হল মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর মেয়াদও। অন্যদিকে তামিলনাড়ুতে সিনেমার পর্দা থেকে রাজনীতিতে নামা বিজয় এখন জোটের কঠিন সমীকরণ মেলাতে ব্যস্ত। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গেল 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের সব শ্রেণী পেশার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। সবার প্রশ্ন, শুভেন্দু অধিকারী কি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এছাড়া মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য। তবে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর পর শুভেন্দুকেই এগিয়ে রাখছেন সবাই। 100 seats were stolen. এরই মধ্যে কলকাতা এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে যোগ দেবেন তিনি। এই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে। এরপর সন্ধ্যায় রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুমতি চাইবেন। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই শনিবার শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। এদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর সাংবিধানিক সংকট তৈরির শঙ্কা তৈরি হয়। তবে বৃহস্পতিবার রাতে রাজ্যপাল আর.এন. রবি মন্ত্রিসভা ভেঙে দেন। তাই 9 মে নতুন সরকার শপথ গ্রহণের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে জারি থাকবে রাষ্ট্রপতির শাসন। অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে ব্লকবাস্টার এন্ট্রি দিয়েও প্রয়োজনীয় আসন হাউসফুল করতে পারেনি থালাপাথি বিজয়ের টিভিকে। 234 আসনের বিধানসভায় সরকার গঠনে 118 আসন দরকার হলেও টিভিকে পেয়েছে 108টি। 5 আসনে জেতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দিলেও শর্ত দিয়েছে এআইএডিএমকে কিংবা এনডিএকে যেন জোটে না নেওয়া হয়। ফলে সরকার গঠনে এখনও দরকার আরও 5টি আসন। জটিল সমীকরণ মেলাতে সিপিআই, সিপিএম এবং ভিসিকের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বিজয়ের দলকে। সিনেম্যাটিক কায়দায় তামিলনাড়ুর রাজনীতিতে অভিযোগ হওয়া থালাপতি বিজয়ের সামনে এখন অগ্নি পরীক্ষা। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনে বাধার মুখে পড়েছে বিজয়ের দল টিভিকে। 2 চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকের গোপন সমঝোতার আশঙ্কায় এবার কঠোর অবস্থান নিয়েছেন থালাপতি বিজয়ের দল টিভিকে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক নাটক।
একদিকে 108টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়ার দাবি তুলছেন থালাপতি বিজয়, অন্যদিকে ডিএমকে এবং এআইএডিএমকে জোট বেঁধে তাকে ক্ষমতা থেকে দূরে রাখার ছক কষছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে এক চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার টিভিকের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এমকে স্টালিনের ডিএমকে এবং এআইএডিএমকে ক্ষমতার লোভে নিজেদের মধ্যে কোনো অশুভ সমঝোতা করে, তবে বিজয় দলের সব বিধায়ক একসাথে পদত্যাগ করবেন। এই দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং নরেন্দ্র মোদীর বিষয়ে অনেক কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং নরেন্দ্র মোদীর বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।